কিভাবে একজন মানুষ যার গায়ে বিন্দুমাত্র পেশি শক্তি নেই, মানে যিনি সরাসরি তলোয়ার বা বর্শা চালাতে পারেন না, তিনি কেবল অন্যের মনের ভেতরে ঢুকে একটা পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারেন। সত্যি, এটা ভাবলেই কিন্তু বেশ অবাক লাগে। এক্স্যাক্টলি। আর আমাদের হাতে থাকা প্রাচীন গ্রন্থ, মনস্তাত্ত্বিক গবেষণাপত্র এবং ঐতিহাসিক নোটস আজ ঠিক সেই উত্তরটাই খুঁজবে। আজকের এই গভীর বিশ্লেষণের বিষয় হল মহাভারতের অন্যতম বিতর্কিত এবং জটিল চরিত্র শকুনি। রাইট। শারীরিক শক্তি নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধ বা যাকে আমরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলি, সেটা দিয়ে কিভাবে তিনি ইতিহাসের সবচেয়ে বড় মহাযুদ্ধের চিত্রনাট্য একাই লিখেছিলেন, সেটাই আজ আমরা ডিকোড করব। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। শকুনি ভীম বা অর্জুনের মতো পরাক্রমশালী যোদ্ধা ছিলেন না। তার প্রধান অস্ত্র ছিল মানুষের মন। অন্যের অহংকার, ভয় আর নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে তিনি এমন এক ধ্বংসযজ্ঞের জন্ম দিয়েছিলেন যা কুরু বংশকে পৃথিবীর বুক থেকে প্রায় মুছে ফেলেছিল। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল, শকুনিকে যদি আমরা কেবল একজন সাধারণ খলনায়ক বা জন্মগত ভিলেন হিসেবে দেখি, তবে তার মনস্তত্ত্বের সবচেয়ে বড় মাস্টার ক্লাসটা কিন্তু আমরা মিস করে যাব। মানে তাকে শুধু একটা ভিলেন ট্যাগ দেওয়াটা বোকামি হবে, তাই তো? একদম ঠিক। আমাদের সোর্সগুলো খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে শকুনি ছিলেন হাইলি ইন্টেলিজেন্ট, মানে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী একজন মানুষ। তিনি খুব ভালো করেই জানতেন যুদ্ধক্ষেত্রে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অনেক আগেই আসলে মনের ভেতরে যুদ্ধটা জিতে নিতে হয়। আর তিনি মানুষের আবেগগুলোকে খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারতেন, সেগুলোকে একেবারে নিজের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতেন। ঠিক বলেছেন। কিন্তু দেখুন, এই এত নিখুঁত এবং ঠান্ডা মাথার নিষ্ঠুরতা, এটা তো আর এমনি এমনি তৈরি হতে পারে না, বিশেষ করে এমন একজন মানুষের ক্ষেত্রে যিনি উঠে এসেছিলেন গান্ধার রাজ্য থেকে। হ্যাঁ, গান্ধার তো সে যুগে কেবল একটা সাধারণ রাজ্য ছিল না। একদমই না। আমাদের নোটস বলছে এটি ছিল শিক্ষা, কূটনীতি, বাণিজ্য এবং শিল্পের এক বিশাল কেন্দ্র। তো এমন একটা আলোকিত জায়গা থেকে আসা একজন রাজকুমার কিভাবে এতটা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠলেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর মনস্তাত্ত্বিক ট্রমা লুকিয়ে আছে। নিশ্চিতভাবেই। আর সেই ট্রমাটা শুরু হয় একটা চরম অপমান এবং রাজনৈতিক জবরদস্তির ভেতর দিয়ে। ধরুন, হস্তিনাপুর তখন ক্ষমতার অহংকারে একেবারেই মত্ত। অন্ধ রাজকুমার ধৃতরাষ্ট্রের সাথে শকুনির বোন গান্ধারীর বিয়ে দেওয়াটাকে গান্ধারের রাজপরিবার একটা বিশাল রাজনৈতিক চাপ হিসেবে দেখেছিল। হ্যাঁ, একটা আনফেয়ার পলিটিক্যাল প্রেশার আর কি। রাইট। কিন্তু সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ধাক্কাটা শকুনি খেয়েছিলেন তখন, যখন গান্ধারী নিজের ইচ্ছায় আজীবনের জন্য চোখে কাপড় বেঁধে অন্ধত্ব বরণ করার সিদ্ধান্ত নেন। এটা আসলেই গায়ে কাঁটা দেওয়ার মতো একটা দৃশ্য। মানে একজন ভাই হিসাবে শকুনির মানসিক অবস্থার কথা একবার চিন্তা করলে বোঝা যায়। ঠিক, নিজের বোনকে এভাবে কষ্ট পেতে দেখাটা তো সোজা কথা নয়। একদম। যে বোনকে একটা অন্যায্য রাজনৈতিক চুক্তির বলি হতে হলো, সে প্রতিবাদস্বরূপ পৃথিবীর আলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। এই দৃশ্যটা শকুনির ভেতরে যে ক্ষোভের জন্ম দিয়েছিল, তা কিন্তু কেবল সাধারণ কোনো রাগ ছিল না। না, এটা ছিল পুরো সিস্টেমের প্রতি এক গভীর ঘৃণা। আর এই ঘৃণার মাত্রাটা একেবারে চূড়ান্ত রূপ নেয় আরেকটি ঘটনায়, যাকে আমাদের গবেষণাপত্রে দ্য ডার্ক লেজেন্ড বা অন্ধকার কিংবদন্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এই গল্পটা খুব ইন্টারেস্টিং। যদিও মহাভারতের সব সংস্করণে এই গল্পটা নেই, তবে শকুনির মনস্তাত্ত্বিক গড়ন বুঝতে এই কিংবদন্তিটি অভাবনীয় অন্তর্দৃষ্টি দেয়। গল্পটা হল কুরুবংশ কোনো এক রাজনৈতিক কারণে গান্ধারের রাজা সুবল এবং তার পুরো পরিবারকে বন্দী করে। তাদের একটি অন্ধকার কারাগারে আটকে রাখা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, প্রতিদিন পুরো পরিবারের জন্য মাত্র এক মুঠো খাবার দেওয়া হতো। মানে ভাবা যায়, মাত্র এক মুঠো খাবার সবার জন্য। হ্যাঁ, উদ্দেশ্য ছিল অত্যন্ত নিষ্ঠুর, মানে তাদের ধীরে ধীরে অনাহারে তিলে তিলে মারা। এর চেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক নির্যাতনার কি হতে পারে? অনাহারে ধুকে ধুকে মারা যাওয়ার চেয়েও বড় যন্ত্রণা হল চোখের সামনে নিজের পরিবারকে শেষ হয়ে যেতে দেখা। একদম তাই। আর আমাদের সোর্স বলছে এই কারাগারেই সেই বিখ্যাত সিদ্ধান্তটি নেওয়া হয়। পরিবারের সবাই বুঝতে পারে যে এই এক মুঠো খাবার ভাগ করে খেলে কেউই বাঁচবে না। তো তারা তখন কি করল? তারা সিদ্ধান্ত নেয় পরিবারের সবচেয়ে বুদ্ধিমান সদস্যকে তাদের সবার ভাগের খাবার দেওয়া হবে, যাতে অন্তত একজন বেঁচে থাকে এবং এই জঘন্য অন্যায়ের প্রতিশোধ নিতে পারে।
আর সে ব্যক্তি ছিলেন শকুনি। রাইট। বাবা ভাইদের অনাহারে মারা যেতে দেখা আর তাদের ভাগের খাবার খেয়ে নিজে বেঁচে থাকা, এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। এই যে সার্ভাইভার্স গিল্ট বা বেঁচে থাকার গ্লানি, এটা তাকে ভেতর থেকে পুরো বদলে দিয়েছিল। আমি তো এমনও শুনেছি তার সেই বিখ্যাত মায়াবী পাশাগুলো নাকি তার মৃত বাবার হাড় দিয়ে তৈরি হয়েছিল। হ্যাঁ, এরকম একটা মিথ প্রচলিত আছে বটে। চলুন বিষয়টি একটু খতিয়ে দেখি। এই চরম অবিচার এবং ট্রমার প্রেক্ষাপটটা জানার পর কি মনে হয় না যে হস্তিনাপুরের এই অহংকারী সিস্টেম আসলে তাদের নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছিল? তা তো বটেই। ক্ষমতা যখন অন্ধ হয়ে যায়, তখন সে এভাবেই নিজের ধ্বংসের বীজ বপন করে। শকুনির ক্ষেত্রে এই ট্রমা তাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতার মুখোমুখি করেছিল। কোন বাস্তবতা? তিনি বুঝতে পেরেছিলেন, কুরুদের মতো এত বিশাল সামরিক শক্তিসম্পন্ন সাম্রাজ্যকে সরাসরি তলোয়ার দিয়ে কখনোই হারানো যাবে না। এর জন্য দরকার এমন একটা অস্ত্র যা হস্তিনাপুরের প্রাসাদের ভেতরের ভিত্তিকে দুর্বল করে দেবে। আর সেই অস্ত্রটাই ছিল ধীর গতির কারসাজি, মানে যাকে আমরা স্লো পয়জনিংও বলতে পারি। শকুনি দুর্যোধনের মনকে টার্গেট করেছিলেন। একদম। তিনি সরাসরি আঘাত করার বদলে বছরের পর বছর ধরে দুর্যোধনের ভেতরে পাণ্ডবদের প্রতি ঈর্ষা এবং সিংহাসনের প্রতি অধিকারবোধকে উস্কে দিয়েছিলেন। এই স্লো পয়জনিংয়ের প্রক্রিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দুর্যোধনের এই অন্ধক্ষোভ তো আর একদিনে তৈরি হয়নি। না, একেবারেই না। শকুনি খুব ভালো করে জানতেন দুর্যোধনের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার জায়গাগুলো কোথায়। হ্যাঁ, মানে যখনই দুর্যোধন পাণ্ডবদের ক্ষমতা বা জনপ্রিয়তা দেখে ভয় পেতেন, শকুনি ঠিক তখনই সেখানে উপস্থিত হতেন। তিনি দুর্যোধনকে শুধু সান্ত্বনা দিতেন না, বরং বোঝাতেন যে পাণ্ডবরা আসলে তার অধিকার কেড়ে নিতে চাইছে। রাইট। তিনি দুর্যোধনের ভিক্টিম কমপ্লেক্স, মানে নিজেকে শিকার ভাবার যে মানসিকতা, সেটাকে অত্যন্ত সুনিপুণভাবে বৈধতা দিয়েছিলেন। আর শকুনি এই কাজটা করার জন্য নিখুঁত একটা পরিবেশও পেয়েছিলেন। হস্তিনাপুরের রাজপরিবারের ডাইনামিক্সটা খেয়াল করার মতো। হ্যাঁ, ওই ডাইনামিক্সটাই শকুনির কাজের সবচেয়ে বড় সুযোগ ছিল। ধৃতরাষ্ট্র ছিলেন একজন দুর্বল শাসক, যিনি নিজের সন্তানের প্রতি অন্ধস্নেহের কারণে কোনো সঠিক বিচার করতে পারতেন না। অন্যদিকে ভীষণ ছিলেন ভীষণ কঠোর একজন মানুষ, যিনি কেবল নিয়ম আর প্রতিজ্ঞার শিকলে বাঁধা ছিলেন। এই দুই মেরুর মাঝখানে দুর্যোধনের এমন একজনকে দরকার ছিল যে তাকে নিঃস্বার্থভাবে সমর্থন করবে, তার সব আবদার শুনবে। শকুনি ঠিক সেই ফাদার ফিগার বা অভিভাবকের শূন্যস্থানটা পূরণ করেছিলেন। তার মানে শকুনি কেবল একজন উস্কানিদাতাই ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়। একদম। আর এই আস্থাটাকেই কাজে লাগিয়ে তিনি যতুগৃহ বা লাক্ষাগৃহর মতো ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, যেখানে পাণ্ডবদের পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়েছিল, অথচ বাইরে থেকে মনে হচ্ছিল এটা কেবলই একটা দুর্ঘটনা। হ্যাঁ, এই যে অন্যের আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করা, কিন্তু নিজে কোনোভাবেই আবেগের বশবর্তী না হওয়া, এটাই তো মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে বড় কৌশল। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এটি হল আধুনিক ম্যাকিয়াভেলিয়ানিজমের নিখুঁত উদাহরণ। একটু ব্যাখ্যা করবেন বিষয়টা? নিশ্চয়ই। এই ধারণার মূল কথাই হল নিজের লক্ষ্য হাসিল করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তার জন্য কৌশল বা উপায়টা কতটা অনৈতিক হল তাতে কিছু যায় আসে না। শকুনি মানুষের ইমোশন রিড করতে পারতেন, কিন্তু নিজে অত্যন্ত স্থির ছিলেন। রাইট। লাক্ষাগৃহের ষড়যন্ত্র যখন ব্যর্থ হল, পাণ্ডবরা যখন বেঁচে ফিরল, শকুনি কিন্তু তখনও আবেগতাড়িত হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি। না, তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু এই জায়গায় এসে আমার মনে একটা বড় প্রশ্ন জাগছে। আমাদের সোর্সগুলোর ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি একটু পুশব্যাক করতে চাই। বলুন। শকুনি কি সত্যিই দুর্যোধনকে ভালোবাসতেন, নাকি দুর্যোধন কেবল হস্তিনাপুর ধ্বংস করার জন্য শকুনির একটা নিখুঁত অস্ত্র ছিলেন? কারণ শকুনির প্রতিটি কৌশল শেষ পর্যন্ত হস্তিনাপুরকেই দুর্বল করেছে। এটি মহাভারত বিশ্লেষকদের মধ্যে অন্যতম বড় একটি বিতর্কের জায়গা। এক দলের মতে শকুনি সত্যিই দুর্যোধনকে রাজা হিসেবে দেখতে চাইতেন, কারণ দুর্যোধন রাজা হলে শকুনির ক্ষমতা আরও পাকাপোক্ত হতো। আচ্ছা। আর অন্য মতটা কি? অন্য একটি জোরালো মত হল শকুনি দুর্যোধনের মনস্তত্ত্ব খুব ভালো করেই বুঝতেন। তিনি জানতেন দুর্যোধন কতটা জেদি আর ক্ষমতালোভী। শকুনি কেবল সেই আগুনে ঘি ঢেলেছেন। তার মানে কুরুরা নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাক,
এটাই ছিল তার চূড়ান্ত প্রতিশোধ। ঠিক তাই। শকুনি হয়তো কখনোই চাননি দুর্যোধন শান্তিতে রাজত্ব করুক। তিনি চেয়েছিলেন পুরো কুরু বংশ ধ্বংস হোক। আর এই ধ্বংসের সবচেয়ে বড় মঞ্চটি তৈরি হয়েছিল সেই বিখ্যাত পাশা খেলায়। এটি ছিল শকুনির মনস্তাত্ত্বিক জালের চূড়ান্ত প্রদর্শনী, কারণ এখানে তলোয়ারের কোনো ব্যবহার ছিল না, পুরোটাই ছিল ব্রেন গেম। একদম। শকুনি জানতেন যুধিষ্ঠির কতটা ধার্মিক এবং রাজকীয় শিষ্টাচারের প্রতি কতটা অনুগত। একই সাথে যুধিষ্ঠিরের জুয়া খেলার প্রতি একটা সুপ্ত আকর্ষণও ছিল। হ্যাঁ, শকুনি ঠিক এই জায়গাটাকেই টার্গেট করেছিলেন। তিনি যুধিষ্ঠিরের ধর্ম এবং নিয়ম মানার প্রবণতাকেই তার ধ্বংসের অস্ত্র মানিয়েছিলেন। যুধিষ্ঠির জানতেন যে পাশা খেলায় আমন্ত্রণ জানানো হলে ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী সেটা প্রত্যাখ্যান করা তার পক্ষে সম্ভব নয়। শকুনি এই প্রাতিষ্ঠানিক নিয়মের বেড়াজালটাকেই কাজে লাগিয়েছিলেন। আর তিনি নিজে দুর্যোধনের হয়ে খেলেন। হ্যাঁ, আর তার সেই মায়াবী পাশা, যা কেবল তার নির্দেশ মানত, তার চালে যুধিষ্ঠিরকে মানসিকভাবে এমন একটা ঘোরের মধ্যে ফেলে দেন যে যুধিষ্ঠির থামতে ভুলে যান। একের পর এক সম্পদ, রাজ্য, নিজের ভাইদের এবং শেষ পর্যন্ত নিজের স্ত্রী দ্রৌপদীকে তিনি বাজি ধরে বসেন এবং হারান। ভাবলেই অবাক লাগে। আসলেই আমি এই পাশা খেলার ঘটনাটিকে সবসময় আধুনিক কর্পোরেট জগতের হস্টাইল টেক ওভারের সাথে মেলাতে পছন্দ করি। আপনি খেয়াল করুন, বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু একদম নিয়ম মেনে হচ্ছে। একটা খেলা চলছে, দুই পক্ষই সম্মতি দিয়েছে, বোর্ডের সামনেই চাল দেওয়া হচ্ছে। রাইট, কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ অনৈতিক একটা ফাঁদ পাতানো রয়েছে। একদম। যেখানে যিনি খেলছেন তিনি জানেন যে প্রতিপক্ষ কোনোভাবেই জিততে পারবে না। আর এই সভার ভেতরে বয়োজ্যেষ্ঠদের যে নীরবতা, সেটাও কিন্তু শকুনির একটা মনস্তাত্ত্বিক জয়। বিদুর, ভীষ্ম বা দ্রোণের মতো জ্ঞানী এবং শক্তিশালী ব্যক্তিরা উপস্থিত থাকা সত্ত্বেও নৈতিকতার এই চরম অবক্ষয় ঘটাটা প্রমাণ করে যে সিস্টেম কতটা পঙ্গু হয়ে পড়েছিল। ঠিক বলেছেন। শকুনি এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যেখানে নিয়মের দোহাই দিয়ে সবাই চুপ থাকতে বাধ্য হয়েছিল। তিনি হস্তিনাপুরের প্রাতিষ্ঠানিক প্যারালাইসিস বা স্থবিরতাকে অত্যন্ত নিখুঁতভাবে এক্সপ্লয়েট করেছিলেন। আর দ্রৌপদীর সেই অপমান কেবল একটা ঘটনা ছিল না, সেটা ছিল পুরো কুরু বংশের জন্য একটা পয়েন্ট অফ নো রিটার্ন, যেখান থেকে যুদ্ধের পথ ছাড়া আর কোনো ফেরা সম্ভব ছিল না। একদম তাই। শকুনির এই ধ্বংসাত্মক বুদ্ধিমত্তার প্রসঙ্গ এলে স্বাভাবিকভাবেই মহাভারতের আরেকজন শ্রেষ্ঠ কৌশলবিদের কথা চলে আসে। তিনি হলেন কৃষ্ণ। আমাদের সোর্সগুলোতে এই দুজনের দারুণ একটা তুলনামূলক আলোচনা আছে। হ্যাঁ, শকুনি এবং কৃষ্ণ দুজনেই বুদ্ধিমত্তা, রণকৌশল আর মনস্তত্ত্ব বোঝায় অদ্বিতীয়, কিন্তু তাদের কাজের ধরন এবং উদ্দেশ্য ছিল সম্পূর্ণ বিপরীত মেরুর। রাইট। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। বুদ্ধিমত্তা কি নিজে থেকে ভালো বা খারাপ কিছু? এর উত্তর হল না। বুদ্ধিমত্তার সম্পূর্ণ নিরপেক্ষ একটা হাতিয়ার। এর পেছনে নৈতিকতা বা ইন্টেন্ট নির্ধারণ করে এর ফলাফল কি হবে। দারুণ একটা পয়েন্ট। কৃষ্ণ তার কৌশল এবং বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছিলেন গঠনমূলক কাজে, ধর্ম, ন্যায় বা নৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতে। অন্যদিকে শকুনি তার পুরো মেধা ব্যবহার করেছিলেন প্রতিষ্ঠিত ব্যবস্থাকে অস্থিরশীল করতে, ভাঙন ধরাতে। ঠিক। কৃষ্ণের কাছে কৌশল ছিল সমাধানের পথ, আর শকুনির কাছে কৌশল ছিল প্রতিশোধের হাতিয়ার। এবার যদি আমরা মহাভারতের এই নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে একটু বৃহত্তর দুনিয়ার দিকে তাকাই, আমাদের সোর্সগুলো বিশ্বপুরাণের অন্যান্য ট্রিক্সটার চরিত্রগুলোর সাথে শকুনির দারুণ কিছু মিল ও অমিল খুঁজে পেয়েছে। হ্যাঁ, কিন্তু শকুনির চরিত্রটা এদের চেয়ে অনেক বেশি অন্ধকার মনে হয়। কারণ লকির মতো চরিত্ররা অনেক সময় নিছক বিশৃঙ্খলা তৈরি করতে পছন্দ করে, কিন্তু শকুনির কাজের পেছনে ছিল একটা দীর্ঘস্থায়ী সুপরিকল্পিত ট্রমাটিক ব্যাকগ্রাউন্ড। এই অন্ধকারের মাত্রাটা আরও স্পষ্ট হয় যখন আমরা একই শিবিরে থাকা কর্ণের দিকে তাকাই। কর্ণ এবং শকুনি দুজনেই দুর্যোধনের আশ্রয়ে ছিলেন, কিন্তু তাদের আদর্শ ছিল পুরো আলাদা। কর্ণ বিশ্বাস করতেন সম্মান, সাহসিকতা আর সরাসরি যুদ্ধে। তার কাছে যুদ্ধক্ষেত্রে সামনাসামনি বীরত্ব দেখানোই ছিল বড় কথা। অন্যদিকে শকুনি বিশ্বাস করতেন পরোক্ষ কৌশল, পেছন থেকে আঘাত করা এবং প্রতারণায়। এই দুই বিপরীত মেরুর আদর্শ একই ছাতার নিচে কাজ করে কুরুক্ষেত্রের ময়দান প্রস্তুত করেছিল
যা অত্যন্ত বিস্ময়কর। এই পুরো ডাইনামিক্স থেকে কিন্তু লিডারশিপ বা নেতৃত্বের একটা দারুণ পাঠ পাওয়া যায়। ধৃতরাষ্ট্রের মতো একজন অন্ধ এবং দুর্বল নেতা যখন সিংহাসনে বসেন, তখন কিভাবে শকুনিদের মতো বিষাক্ত প্রভাবগুলো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। ঠিক। ধৃতরাষ্ট্র যদি শুরুতেই পাণ্ডবদের প্রতি হওয়া ছোট ছোট অবিচারগুলোকে প্রশ্রয় না দিতেন, যদি তিনি নিরপেক্ষ হতে পারতেন, তাহলে শকুনি কখনোই তার শিকড় এত গভীরে নিতে পারতেন না। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আধুনিক কর্পোরেট জগতে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই প্যাটার্নটা কিভাবে চিনতে পারি? এই প্যাটার্ন চেনার উপায় হল কাজের ধরন খেয়াল করা। আধুনিক যুগের শকুনিরা হল সেই ধরনের মানুষ যারা সরাসরি কোনো সংঘাত বা বিতর্কে জড়ায় না। রাইট। তারা সবসময় অন্যের কান ভারী করে, তথ্যের অপব্যবহার করে এবং নিয়মের ফাঁকফোকর ব্যবহার করে অন্যদের বিপদে ফেলে। সবচেয়ে বড় লক্ষণ হল এরা কখনোই নিজের কাজের সরাসরি দায় নেবে না। মানে কিছু ভুল হলে পরিস্থিতি এমনভাবে সাজাবে যেন মনে হয় সিদ্ধান্তটা অন্য কারোর ছিল, অথচ পেছনের কারিগর ছিল তারাই। একেবারে তাই। কিন্তু প্রশ্ন হল, শুধু মস্তিষ্ক, পরোক্ষ নিয়ন্ত্রণ এবং প্রতারণা দিয়ে কি শেষ পর্যন্ত জয়ী হওয়া সম্ভব? চলুন এবার আমরা শকুনির পতনের দিকে একটু নজর দিই। এটা খুব ইন্টারেস্টিং একটা ফেজ। আমাদের সোর্সগুলো বলছে, পাশা খেলায় জেতার পর পাণ্ডবদের ১৩ বছরের নির্বাসনে পাঠানো হয়। শকুনি ভেবেছিলেন এই ১৩ বছরে পাণ্ডবরা বনে জঙ্গলে ঘুরে মানসিকভাবে ভেঙে পড়বে, তাদের মিত্ররা তাদের ভুলে যাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। পাণ্ডবরা এই সময়টাকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী হয়ে উঠল, নতুন নতুন অস্ত্র সংগ্রহ করল এবং শক্তিশালী মিত্রবেষ্টিত হয়ে ফিরে এলো। হ্যাঁ, শকুনি আসলে মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং রেজিলিয়েন্সকে প্রচণ্ড অবমূল্যায়ন করেছিলেন। এর সাথে আরেকটা বিষয় যোগ করা দরকার। যুদ্ধের ঠিক আগে কৃষ্ণ যখন শান্তির দূত হয়ে হস্তিনাপুরে এলেন, তিনি পাণ্ডবদের জন্য মাত্র ৫টি গ্রামের প্রস্তাব দিয়েছিলেন। হ্যাঁ, এটা তো ছিল রক্তপাত এড়ানোর একেবারে শেষ সুযোগ। কিন্তু শকুনির উস্কানিতে এবং দীর্ঘদিনের ব্রেন ওয়াশের কারণে দুর্যোধন সেই প্রস্তাব দম্ভের সাথে ফিরিয়ে দেন। শকুনি হয়তো ভেবেছিলেন তিনি তার কূটনীতি এবং মনস্তাত্ত্বিক খেলা দিয়ে যুদ্ধকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে একবার যুদ্ধ শুরু হয়ে গেলে সেখানে কোর্ট রাজনীতি বা রাজসভার কূটকচালি আর কাজ করে না। একদম। রণক্ষেত্রে দরকার সরাসরি সাহসিকতা, রণকৌশল আর বাহুবল, যেখানে শকুনি ছিলেন একেবারেই দুর্বল। তলোয়ার আর ছুটে আসা তীরের সামনে দাঁড়িয়ে তো আর মায়াবী পাশার চাল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় না। ঠিক তাই। আর তার মৃত্যুটাও কিন্তু একটা অসাধারণ পোয়েটিক জাস্টিস বা কাব্যিক বিচারের মতো। পাণ্ডবদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সহদেবের হাতে তার মৃত্যু হয়। হ্যাঁ, সহদেব আগেই বুঝতে পেরেছিলেন যে এই পুরো ধ্বংসযজ্ঞ, এই ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘাতের আসল মাস্টারমাইন্ড দুর্যোধন নয়, বরং এই শকুনির বিষাক্ত মন। তাই তিনি শকুনিকে হত্যার শপথ নিয়েছিলেন। শকুনির এই পরিণতি আমাদের খুব শক্তিশালী একটা বার্তা দেয়। প্রতারণা, পরোক্ষ নিয়ন্ত্রণ এবং প্রতিশোধতাড়িত বুদ্ধিমত্তার একটা চূড়ান্ত সীমা আছে। ঠিক। কেউ হয়তো অনেকগুলো ছোট ছোট চালে জিততে পারে, সাময়িকভাবে ক্ষমতাও দখল করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই নেতিবাচকতা নিজের পতনই ডেকে আনে। শকুনি তার বুদ্ধিমত্তা দিয়ে কুরুবংশ ধ্বংস করার উদ্দেশ্য সফল করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু সেই প্রক্রিয়ায় তিনি নিজেকে, নিজের আদর্শকে এবং নিজের রাজ্য গান্ধারকেও বাঁচাতে পারেননি। সত্যি এক অসাধারণ চরিত্র বিশ্লেষণ। আজকের এই আলোচনার একদম শেষে এসে আমরা যদি পুরো বিষয়টা একটু সারসংক্ষেপ করি, তবে মূল সুরটা এটাই দাঁড়ায় যে নৈতিকতা ছাড়া বুদ্ধিমত্তা কতটা ভয়ঙ্কর হতে পারে। একদম। সেটা একটা পরিবার, একটা রাজ্য, একটা কর্পোরেট প্রতিষ্ঠান, এমনকি পুরো একটা প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। শকুনি হয়তো জীবনের দাবার বোর্ডে অনেকগুলো ছোট ছোট খেলায় জিতেছিলেন, কিন্তু নিয়তির চূড়ান্ত যুদ্ধে তিনি হেরে গিয়েছিলেন। তার মেধা ছিল অসাধারণ, কিন্তু সেই মেধার কোনো নৈতিক ভিত্তি ছিল না। আর তাই তার গল্পটা কেবল প্রাচীন কোনো রূপকথা নয়, বরং বর্তমান সময়ের জন্য ক্ষমতার অপব্যবহার এবং মনস্তাত্ত্বিক কারসাজির একটা বড় সতর্কবার্তা হিসেবেই রয়ে গেছে। এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে আমি হিন্দু দর্শনের একটা অত্যন্ত চমকপ্রদ কনসেপ্ট সামনে তুলে ধরতে চাই, যা আমাদের সোর্সগুলোতে খুব সুন্দরভাবে উঠে এসেছে। হিন্দু দর্শনে কর্ম, অর্থাৎ মানুষের নিজের কাজ, এবং দৈব, অর্থাৎ নিয়তি বা ভাগ্য নিয়ে গভীর আলোচনা রয়েছে। হ্যাঁ, এই দ্বন্দ্বটা খুব চমৎকার।
একটা প্রশ্ন থেকেই যায়, শকুনি কি সত্যিই তার নিখুঁত পরিকল্পনা দিয়ে কুরুদের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করেছিলেন, নাকি তিনি নিজেই ছিলেন মহাজাগতিক নিয়তির হাতের একটি ক্রীড়নক মাত্র? রাইট। হয়তো পৃথিবীর বুক থেকে একটি চরম দুর্নীতিগ্রস্ত, অহংকারী এবং স্থবির রাজবংশকে মুছে ফেলার জন্যই নিয়তি শকুনিকে একটা নিয়ামক বা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। আসলে বিষয়টা একবার ভেবে দেখলে অবাক হতে হয়। যে রণক্ষেত্রের কথা আমরা শুরুতে বলেছিলাম, যেখানে তরবারির চেয়ে মস্তিষ্কই প্রধান অস্ত্র, সেখানে শকুনি হয়তো ভেবেছিলেন তিনিই রাজা, তিনিই চালক। কিন্তু কে বলতে পারে, হয়তো অদৃশ্য কোন এক পাশার চালে তিনি নিজেই ছিলেন কেবলই একটি ঘুঁটি। আর এই মহাজাগতিক প্রশ্নের সাথেই সমাপ্তি টানছি আজকের এই গভীর বিশ্লেষণের।